नमस्कार शेयरबाज থেকে আমি শাশ্বত মিত্র। দেখতে দেখতে দিন এগিয়ে এলো আর কি। 2রা এপ্রিল আজকেই রাত্রিবেলা ট্রাম্প সাহেব ঘোষণা করবেন যে রেসিপ্রোকেট ট্যারিফ কার পক্ষে কি যাবে। তবে যদি বলেন যে ওনার ঘোষণার সঙ্গে নিফটি স্ক্রিনকে যদি বলেন, স্ক্রিন কিন্তু অনেকটা দেখে যা মনে হচ্ছে, স্ক্রিন দেখে আমি জানি না কি হবে তো আপনারা দেখতে পাবেন। স্ক্রিন অনেকটা মানে রেজিলিয়েন্স দেখিয়েছে, স্ক্রিন বলছে না ঠিক আছে। তবে আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে আপনি যদি দেখেন 23,350-এর আশেপাশে নিফটি বন্ধ করেছে, দুদিকের 150 পয়েন্ট এদিক এবং ওদিক, মানে 23,200 বা 23,500-র কলপুট যদি আপনি দাম দেখেন, 23,500-র কলের দাম যেখানে 20 টাকা, সেখানে 23,200-র পুটের দাম প্রায় 38-39 টাকা, মানে প্রায় ডবল। মানে যারা পান্টার, মানে যারা এখানে ট্রেডিংটাকে রিস্ক নিয়ে করে, তারা কিন্তু নিচের দিকে পজিশান বেশি নিয়েছে, ওর দামটা বেশি আছে, পুটের দাম বেশি, কলের দাম সেই অর্থে কম। এখন সবথেকে বেশি যেটা মানুষের ধারণা সেটা হচ্ছে ফার্মায় ট্যারিফ লাগতে পারে। ফার্মা দেখা যাক শেষ পর্যন্ত উনি কী করেন, কারণ আগের দিন ডাও মার্কেট যদি দেখে থাকেন দেখবেন প্রায় 400-500 পয়েন্ট নিচ থেকে উঠে প্লাসে গিয়ে আবার 300 পয়েন্ট নিচে গিয়ে আবার ফ্ল্যাট বন্ধ হয়েছে। তো মার্কেট হিউজ, মানে খুব বেশি ভোলাটাইল। তো এই ব্যাপারে আপনি সাধারণত আমরা বলি যে ইভেন্ট ট্রেড না করাই ভালো। ইভেন্টের জন্য ট্রেড করা মানে আপনি কি বলবো, একটা রিস্ক নিচ্ছেন। আপনি একটা বলুন যে আমরা ভাবছি টেনশান করছি 2 তারিখ কী হবে, টেনশান ঠিক না, অনেকেই তো করছেন, কিন্তু যেটা আমাদের হাতে নেই সেটাই টেনশান করে কি হবে। আপনি টেনশান করুন কি না করুন, যেটা করবার ট্রাম্প সাহেব করবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। সুতরাং সেইখানে একটা ট্রেড রেখে আরও এগোনি বাড়াবার কোনো চান্স আমার মতটা ঠিক নয় আর কি। হ্যাঁ, যদি আপনি হেজিং পজিশান রাখতে চান যে আমার 50 লাখ টাকার পোর্টফোলিও আছে, তো সেই পোর্টফোলিওতে অন্তত 2-4 লাখ টাকা মাইনাস হবে যদি উল্টো দিকে কিছু হয়, তাহলে আমি এমন একটা হেজ করলাম, অন্তত কিছু টাকা সেই হেজ থেকে আমার উঠবে। যার যত বড় পোর্টফোলিও তারা এই ধরনের হেজ পজিশন করে, কিন্তু সেটা কিন্তু মোটেই আমাদের মতো, আমরা অপশানটাকে যে হিসাবে নিই অনেকটা মানে গ্যাম্বলিংয়ের মতো। অপশান ইজ টাইপ অফ গ্যাম্বলিং টু মোস্ট অফ দ্য ট্রেডার, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অপশান নয়। অপশান অরিজিনালি ফর হেজিং, যাতে আপনার যে পজিশান আছে সেই পজিশানটা উল্টো দিকে গেলে আপনি কিছু পয়সা অন্তত পান। ধরুন সাপোজ আপনার কোনো একটা শেয়ার বেশি পরিমাণ আছে এবং সেই লটটা ফিউচারের মার্কেটের লটের সঙ্গে সমান, তো আপনি ওইখানে দেখলেন যে ঠিক আছে আমি লস হলে তো অনেক লস হবে, ঠিক আছে আমি 5 টাকা 7 টাকা দিয়ে একটা পুট নিয়ে যাই, তাহলে এখানে লসটা হলে আমার 10,000 বা 15,000 টাকায় লসটা সেটেলড হয়ে যাবে। ওপর দিকে যদি যায় তাহলে তো ওই 5 টাকায় গেল সেটা তো আমার শেয়ার তো বাড়ছে। এই ভাবনা থেকে, মিনিমাইজিং দ্য লস, এই ভাবনা থেকে অপশান এসেছিল, কিন্তু এখন আমরা এটাকে অন্যভাবে ইউজ করছি। তো আমরা ওই যেখানে যেরকম পেরেছি, যদি সম্ভব থাকে ছোট ছোট হেজিং করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রিস্ক নিইনি। কারণ জানি যদি আপনার কাছে শেয়ার থেকে থাকে, যাদের কাছে আছে, ধরুন আপনার কোর পোর্টফোলিও তো কেউ বেচেনি, এখন যা নিয়েছি সেটা বেচেছি, কোর পোর্টফোলিও তো রয়ে গেছে। তা কোর পোর্টফোলিওতে যেটুকু আমার রাখবার জন্য যা যা দরকার সেইটুকু হেজ করা হয়েছে, হেজিং পজিশান নেওয়া হয়েছে, যেটুকু গেলে যাবে। কারণ কালকে এসপার ওসপারের একটা খেলা, মানে যদি ভালো কিছু বলেন, যদি ইন্ডিয়াকে এক্সেমটেড হয় সেক্ষেত্রে মার্কেট অনেক বাড়বে, যদি ইন্ডিয়াকে ওপর চাপায় সেক্ষেত্রে অনেকটা পড়বে। তো মাঝামাঝি তো কিছু নেই, সেই হিসাবে লোকের একটা টেনশান আছে। তবে স্ক্রিন কিন্তু বলছে যে যদিও কালকে আমি কিছু চাপাইও, একটা কথা মনে রাখবেন, এই যে ট্রাম্প ট্যারিফ, তার যে এফেক্ট, সেই এফেক্টটা কিন্তু আমার মনে হয় না খুব মানে সুদূরবর্তী। তার কারণ শুনুন,
ধরুন যে কোনো একটা ইয়েতে চাপালো, তা আমাদের কটা কোম্পানির ওই মার্কেটের ওপর নির্ভরতা কতখানি সেটা দেখতে হবে। ধরুন মেনলি কারা, টাটা মোটরস অলরেডি আগেই চাপিয়ে দিয়েছে গাড়ির ওপর। যারা যারা আমাদের যেটা মেনলি আমাদের অসুবিধা হবে সেটা হচ্ছে যদি ফার্মার ওপর চাপায়, কারণ আমাদের বেশিরভাগ যেরকম ডাক্তার রেড্ডি বলুন, সান ফার্মা বলুন, লুপিন বলুন, তার টোটাল বিক্রির প্রায় 30-40% হচ্ছে আমেরিকায় বিক্রি হয়। তো এই কোম্পানি স্পেসিফিক, এটা পুরো মার্কেটের ওপর কিন্তু ট্রাম্প ট্যারিফের যে খুব প্রভাব আছে তা নয়, কিন্তু যদি রেজাল্টটা কিছু খারাপ হয় ফোর্থ কোয়ার্টার, তার সুদূরবর্তী এফেক্ট কিন্তু অনেক বেশি। তো আমি অনেক বেশি কনসার্ন অ্যাবাউট দ্য ফোর্থ কোয়ার্টার রেজাল্ট। ট্যারিফ কালকে আসবে, কালকের মতো যাবে, 2-1 দিনের মধ্যে সেটেল ডাউন হয়ে যাবে, ওঠাউঠি করে মার্কেট নিজের জায়গা খুঁজে নেবে, সেটা 800ই হোক কিংবা 500ই হোক। তবে একটা জিনিস দেখেছেন কি, যখন মার্কেট উঠছিল দেখবেন এক এক দিনে মার্কেট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সগুলোকে ভেঙেছে, কিন্তু কাল থেকে দেখুন, কালকেও 150 সাপোর্ট নিয়েছে, আজকেও 150 সাপোর্ট নিল। 23,100 ইম্পর্টেন্স লেভেল কিন্তু মার্কেট একদিনে অন্তত ভাঙল না। তো মার্কেট মানে স্ক্রিন শোয়িং রেজিলিয়েন্স। এখন এর পরে কি ঘটবে সে তো ট্যারিফের পরে। তবে যেরমভাবে কথাবার্তা চারদিকে চলছে তাতে সম্ভবত যে ভারত কিছুটা হয়তো শিল্ডেড, মানে পুরোপুরি একই ধরনের ঝড় আসবে নাও হতে পারে, হলে তো আপনি জানেন কি হবে। এখন আমাদের বেস্ট জায়গা, আপনাদের পাখির চোখ থাকবে 22,800 23,000-এ। যখন দেখেছিলেন 23,350 বলেছিলাম, 350 থেকে ভেঙে 100 অবধি এসছে। এখন পাখির চোখ 22,800 থেকে 23,000। 22,800 যদি না ভাঙে তাহলে বলতে হবে যে না, এখান থেকে আবার মার্কেট, আমি আগের দিনে আপনাদের বলছিলাম যে আমরা 21,900 থেকে 23,800 ধরলে প্রায় 1900 পয়েন্ট মতো উঠেছি। আমাদের চার্টগুলো কি থাকে দেখবেন সবসময় এরম, একটু নামলো আবার উঠলো, আবার একটু নামলো উঠলো, মানে অলওয়েজ সেটা কিন্তু কখনো এরম একটা স্ট্রেট লাইন হয় না। একটা স্ট্রেট লাইন হয়ে গেছে টানা বেড়ে যাচ্ছে হয় না, যে কোনো বাড়ায় একটা নিচে হয়, কেউ প্রফিট বুক করে, ওখান থেকে আবার যারা বোঝেন তারা আবার কেনেন, আবার ওঠে, এরমভাবে হয়। পড়ার সময় তাই এরম পড়লো, একটু উঠলো, আবার পড়লো, আবার উঠলো, আবার পড়লো। তো 1800 পয়েন্ট যে 1900 পয়েন্ট যে আমরা বেড়েছি তার 1/3 মানে 600 থেকে 650 যে দেওয়া নিয়ে কোনো খারাপ কিছু নয়, এটা গুড কারেকশান। 23,100 150 এর পরে যেটা হবে সেটা হচ্ছে চিন্তার। তো কালকে তো এসপার হবে, যেখানে পড়বে যদি কিছু হয় ইমিডিয়েট এফেক্ট একটা হবে, কিন্তু সেই এফেক্টটাকে যদি আপনি বুঝতে পারেন যে সেই এফেক্টটা মার্কেটের কত % স্টকের ওপর পড়বে, তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো আপনার মানে সওদা করার একটা ভালো সুযোগ আসতে পারে ইন বোথ সাইড। ধরুন ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে, কিন্তু যতটা লাগাবে ভাবছিল ততটা নয়, তো মার্কেট ধরুন সেটা অনুযায়ী একটু বেশি রিয়াক্ট করে বেশি পড়েছে, তো দেন দ্যাট উইল বি আ ভেরি গুড অপরচুনিটি টু বাই। সেটা যতক্ষণ না উনি বলছেন সেটা বলা যাবে না। আমি যদি যতটা বুঝতে পারবো, আশা করছি কালকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমি টেলিগ্রামে আমি যেটুকু বুঝবো সেটা রাত্রে লিখে দেওয়ার চেষ্টা করব, রাত্রে বা সকালে যখন হোক, যদি আমি ব্যাপারটাকে ধরতে পারি, বা আমার যেটুকু আইডিয়া, ধরার কিছু না, আমার আইডিয়া অনুযায়ী, বা সেটা আপনারা সেটা দেখতে পারেন যে আমি কি ভাবছি এইটা বলার পর। একইভাবে ধরুন এই যে ট্যারিফ এমন লাগালো, হয়তো মার্কেট ভাবলো যে না খুব একটা কিছু হবে না, কিন্তু অ্যাকচুয়ালি তার এফেক্টটা অনেক বেশি হবে, সেক্ষেত্রে এখানে সেলিং অপরচুনিটিও পাওয়া যাবে। তো কোনটা হবে আপনি কেউ জানে না। বা ট্রাম্প যেরকম আগের বার করেছে, ডেটে এসে বলেছে আপাতত 1 মাসের জন্য পিছিয়ে দিচ্ছি, ওরম কথা যদি বলে তাহলে কিন্তু এই দুদিকের যে কলপুট আছে দুটোই একটু মরবে, কারণ মার্কেট এমনি চলবে, মার্কেটে আর ট্যারিফের কোনো এফেক্ট হবে না। তিনটেই কিন্তু সম্ভাবনা। 1 মাস ধরে বললো, উনি যা মানুষ, উনি বলতেই পারেন যে আমি আজকে বলবো না, 1 মাস পরে বলবো কি 15 দিন পরে বলবো, তো এটা নিয়ে ভাববেন না। কয়েকটা জিনিসে ভালো ব্যাপার হচ্ছে, যেমন ধরুন আপনারা দেখেছেন যে ইন্দাসিন ব্যাংক অনেক পড়ে গেছে,
606 টাকা প্রায় লো করেছিল, আজকে 700 টাকা। যেটা শোনা যাচ্ছে আর কি, মানে আনকনফার্ম নিউজ, সেটা হচ্ছে ওনাদের যেটা তো গেছে 2100 কোটি টাকা গেছে, সেটা তো যা প্রবলেম হয়েছে। এরপরের যে রিপোর্ট সেটা সম্ভবত এসে যাবে এবং লোকে আশা করছে সেই রিপোর্ট হয়তো খুব খারাপ কিছু নয়। এখন ইন্দাসইন্ড ব্যাংক নিফটিতে আছে এবং একমাত্র ব্যাংকিং স্টক যেটা বুক ভ্যালুর থেকে কমে ট্রেড করছে। তো যদি এর আর খারাপ কিছু না থাকে তাহলে এটা একটা লং টার্মের জন্য সুন্দর বাইং অপরচুনিটি হতে পারে, আস্তে আস্তে হলেও হতে পারে, সেটা একটা চিন্তা। সেকেন্ডলি ব্যাংকিং সেক্টরটা কেন ভালো, দেখবেন রিজার্ভ ব্যাংক আবার ওএমও অ্যানাউন্স করেছে। ওএমও মানে জানেন তো, ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনটা ঠিক কিছু নয়, রিজার্ভ ব্যাংক যেরকম যখন দরকার পড়ে বন্ড বিক্রি করে, বন্ড কেনে, এরকম কেনে তো ব্যাংকের টাকার দরকার হলে ব্যাংক বন্ড বিক্রি করে, সেই বন্ড অন্য ব্যাংকে দেয় বা যে নিতে চায় তাকে দেয়, তার এগেনস্টে ব্যাংকের কাছে টাকা আসে, সেটা লিকুইডিটি মেনটেন হয়। রিজার্ভ ব্যাংক নিজে বলেছে যে আমরা তোমার এই বন্ডটা আমাকে দাও, আমি কিনে নেব। সাধারণত আমরা দেখি এটা ফেব্রুয়ারি মার্চ মাসের নাগাদ করা হয়, তখন ইয়ার এন্ডিংয়ে লিকুইডিটিটা প্রবলেম হয়। কিন্তু ইনি আমাদের যে নতুন রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছেন, উনি এটা এপ্রিলেও রেখেছেন এবং এটা খুবই কি বলবো যে উনি সময়ের আগে কাজ করছেন। এটা আমরা চাই যে কোনো যারা আমাদেরকে কন্ট্রোল করে তারা যদি সময়ের আগে পদক্ষেপ করে তাহলে সেই পদক্ষেপটাকে স্যালুট করতে হয়। তো উনি আবার 80,000 কোটি টাকার ওএমও ঘোষণা করেছেন, যার 20,000 কোটি টাকা আজকেই হয়েছে এবং আরও 60,000 কোটি টাকা এই মাসেই হবে। তার মানে ব্যাংকিংয়ে লিকুইডিটির প্রবলেমটা উনি হতে দিচ্ছেন না। এটা স্টেপ আপ করে খেলা বলতে পারেন, মানে উনি আগে থেকে ব্যাপারটা করছেন, ইটস ভেরি গুড। তো এইটা পজিটিভ। আমি আগেই বলেছি রেজাল্ট যদি ভালো হয় সেটা বড় পজিটিভ হবে। মেটাল দেখেছেন যে গত 2-3 দিনের একদম 3 মাসের প্রায় অ্যালুমিনিয়াম লো, 1 মাসের লোতে আছে জিঙ্ক, কপার, তো এটাও অনেকটা পড়েছে। তো দেখা যাক এই জায়গাগুলো থেকে কোথায় হয়। প্লাস হচ্ছে ধরুন অন্যদিকে সেরকম খারাপ খবর নেই, ভালো খবর কিছু নয়। যেন আগের দিন ইরানকে হুমকি দিয়েছিলেন, ইরান আবার হুমকি দিয়েছিল আমেরিকাকে, সেরকম কোনো খবর এখনও পর্যন্ত আসেনি। সব মিলিয়ে আজকের দিনটা আপনাকে ঠিক করে দেবে আপাততভাবে মার্কেটে গতিপথ। তবে একটা অসুবিধা কি, যে নেগেটিভ হলে এবং প্রথম দিকে যেহেতু আমাদের আইটির খবরগুলো আসে, আইটির রেজাল্ট ভালো হবে বলে মনে হচ্ছে না, সেক্ষেত্রে প্রথম হাফটা মার্কেটের হয়তো একটু চ্যালেঞ্জিং থাকতে পারে, ফার্স্ট হাফ অফ দ্য মার্কেট। আইটির একটা প্রবলেম হয়ে গেছে আর কি, একটা গোড়ায় একটা প্রবলেম হচ্ছে এআই এসে যাওয়ায় যে টাকা সাধারণ মানুষের কাজ করাতে গেলে যেটা হয়, এআই দিয়ে যদি সেই কাজগুলো করানো যায় কস্ট অনেক কমে যাবে। আবার একইভাবে যে প্রফিটেবিলিটি থাকে কোম্পানিগুলোর সেটাও অনেক থাকবে না। তো এটা একটা অনেক বড় ব্যাপার, সেটা পরে আলোচনা করা যাবে। যেহেতু আইটির রেজাল্টগুলো পরে আছে তাই ফার্স্ট হাফটা দেখা যাক কীরকম হয়, পরের দিকে হয়তো রেজাল্টগুলো ভালো হয়ে, যদি আমি আশা করছি এই আর্নিং সিজনটা খুব ভালো হোক, সেক্ষেত্রে মার্কেট অনেকটা ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন। আবার এটা হয়ে গেলে তো কথা হবে আপনাদের সঙ্গে। আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমি চেষ্টা করব টেলিগ্রামে আপনাদের কমপ্লিটলি আপডেটটা আজকে রাত্রে বা কালকে সকালেই দেবার। ভালো থাকুন।